নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কয়েকটি কথা বলবো। এখন আমি সকালবেলায় একটু হাঁটতে বেরিয়েছিলাম। ফেরার সময় দেখলাম আমার বাড়ির কাছাকাছি ওখানে একটা ব্যানার টাঙিয়েছে। ব্যানারে লেখা যে আজ সিএএ, কাল এনআরসি, পরশু ডিটেনশন ক্যাম্প। এটা দিয়ে আসামের ডিটেনশন ক্যাম্পের খুব পরিচিত একটা ছবি, সেটা দিয়ে ওই ফ্লেক্সটা করেছে। ফ্লেক্সের নিচে কোন পার্টি এটা করেছে সেটা কিছু লেখা নেই। পাশেই বনগাঁর তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের একটা বড় ব্যানার, সেটা বড়, আর এটা তুলনামূলকভাবে আরেকটু তার থেকে ছোট ব্যানারে এটা রয়েছে। আমার যেমন মনে হয়েছে, আপনারাও বুঝতে পারছেন স্লোগানটা শুনে এটা কোন পার্টির। নামটা লেখেনি বলে আমি নামটা বলছি না। স্লোগানটা হলো আজ সিএএ, কাল এনআরসি, পরশু ডিটেনশন ক্যাম্প। এইটা হচ্ছে স্লোগান। আপনারা বুঝতে পারছেন যে পরিষ্কার এই যে স্লোগানটা, এই স্লোগানটাতে মানুষকে ভয় দেখানো হচ্ছে। এই যে কা নিয়ে যে আলোচনা চলছে, এনআরসির আলোচনা তো এখন নেই। এনআরসিটা তুলে আনা হচ্ছে, কারণ এখনই এনআরসি নিয়ে কোনো আলোচনা রাজনৈতিক মহলে বা আমাদের যে এখনকার যে ইলেকশন, সেই ইলেকশানে এইটা কেন্দ্রীয় সরকারও ঘোষণা করেনি। এটা আসছে কা-19কে ধরে, সিএটা এই কা-19টাকে ধরে এনআরসিটা কোনো কোনো দল টেনে নিয়ে আসছে। এটাও তাই। এখন প্রশ্ন হলো যে কাটা তো আমরা বুঝলাম, কাটা বুঝলাম, আর এনআরসি ব্যাপারটা নিয়ে আমাদের দুটো কথা বলা দরকার। এই কারণে, এই যে ভয়টা আজকে একটা পলিটিক্যাল পার্টি মানুষকে যে ভয় দিচ্ছে, এই ভয়টা এই পলিটিক্যাল পার্টি যেমন দিচ্ছে, তেমনি মানিক ফকির এবং তার যে দলবল, তারা অনেক দিন থেকে এই ভয়টা দিয়ে যাচ্ছে। অমূলক যে ভয়, এইটা তারা দিয়ে যাচ্ছে। আমার সাথে এই নিয়ে কথা হয়েছিল মানিকবাবুর। মানিকবাবু বললেন, সুকৃতিবাবু আপনি যা বলছেন ওইভাবে কাজ হবে না। বললাম কেন? বলছেন মানুষকে ভয় না দিলে মানুষ আন্দোলনে আসবে না। তিনি এই ভয়টা কথা বলছেন একটা ভালো উদ্দেশ্যে, এটা ঠিক, কিন্তু আমি তার এই কৌশলটাকে সমর্থন করিনি। উনিও আমার কথা শোনেননি, উনি ওই ভয় দেওয়ার রাস্তাটাতেই আছেন। আর এখন তো আপনারা জানেন যে এই যারা ভয় দিচ্ছেন তাদের হয়ে ইলেকশনে কাজ করে বেড়াচ্ছেন। তা এইটা নিয়ে এটা কথা বলার দরকার এই কারণে যে এনআরসির ভয়টা ঠিক এই মুহূর্তে না থাকলেও, এই ইলেকশনে কেন্দ্রীয় সরকার সেটা না বললেও, অদূর ভবিষ্যতে এই ভয়টা নেই আমি তা বলছি না, আছে। আমি সেটা নিয়ে দ্বিমত নয়, কিন্তু যেভাবে বলা হচ্ছে, আর যখন কা নিয়ে সমস্ত আলোচনা, তখন কার সঙ্গে আসলে এটা অজুহাত হিসেবে টেনে আনা হচ্ছে। এইটাই আমার মনে হয়েছে, যে কারণে আমি কথাটা বলছি। আমার এই মনে হওয়ার যুক্তিটা হলো, আপনারা জানেন 2003 সালে নাগরিকত্ব আইনে বড় ধরনের সংশোধন হয়, খুব বড় ধরনের সংশোধন হয় 2003-এ বিজেপির সময়ে। বিজেপি করেছিল, বিজেপি গভর্নমেন্টের সময়
এটা হয়েছিল, উদ্যোগ নিয়ে তারাই উদ্যোগ নিয়েছিল, পার্লামেন্টই করেছে, সেখানে অন্যান্য দলও ছিল, তারা ধোয়া তুলসী পাতা, আমি সে কথা বলছি না, কিন্তু পরিকল্পনাটা ছিল তাদের। সেই সময় 2003 সালের ওই আইনের 3টে, আমি উদ্বাস্তুদের দৃষ্টিকোণ থেকে বলছি, 3টে মারাত্মক ধারা তৈরি হয়েছিল। একটা ধারা হলো জন্মসূত্রে নাগরিকত্বের যে ধারা, 3 ধারা, সেটাকে সংশোধন করা হয়েছিল। সংশোধন করে বলা হয়েছিল যে এই মাটিতে জন্মগ্রহণ করলেও আর জন্মসূত্রে নাগরিকত্ব হবে না যদি তার মা এবং বাবা, মানে ওই শিশুর মা এবং বাবা দুইজনই যদি ভারতের বৈধ নাগরিক না হন, তাহলে এই মাটিতে জন্মগ্রহণ করলেও জন্মসূত্রে তিনি নাগরিকত্ব পাবেন না। আমরা এইটা নিয়ে আরেকটা ভিডিও করব। আমি কালই বলেছিলাম অন্য একটা ভিডিও করার সময় যে জন্মসূত্রের যে সমস্যা সেটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব। তো এইটা করেছিল 2003-এ, আর করেছিল ওই 21B সেকশনটা এনেছিল। 21B সেকশনটা তৈরি করেছিল, যেটাতে অনুপ্রবেশকারীর সংজ্ঞা দিয়েছিল, যাতে বলেছিল হিন্দু, মুসলমান, শিখ যে কেউ বিনা পাসপোর্টে ভারতে আসলে তিনি অনুপ্রবেশকারী, এবং এইভাবে যারা অনুপ্রবেশকারী হবেন তারা ভারতের নাগরিকত্ব পাবেন না। একদম এই কথা পরিষ্কার করে বলেছিল ওই আইনে। এবং আপনারা বোঝেন, একথা আগেও বলেছি, আবারও একবার মনে করে দিই, যে আসলে ওই আইনে হিন্দুদের, আমি পশ্চিম পাকিস্তানের কথা বলছি না, আমি এই দিককার কথা নিয়ে আলোচনা করছি, বাংলার কথা নিয়ে। আসলে ওই আইনে বাঙালি হিন্দু, অল্প কিছু বৌদ্ধ খ্রিস্টান যারা এসেছেন, মূলত বাঙালি হিন্দুদেরই অনুপ্রবেশকারী ঘোষণা করা হয়েছিল, কারণ তারাই তো ব্যাপক সংখ্যায় এসেছেন আর বিনা পাসপোর্টেই এসেছেন। এইটা হয়েছিল। তাহলে জন্মসূত্রে নাগরিকত্ব যা করেছিল, তাতে ওই পার বাংলা থেকে আসা যারা এসেছেন তারা তো এটা তো অনুপ্রবেশকারী হয়ে গেলেন, আর তাদের পরিবারে এই মাটিতে যারা জন্মগ্রহণ করেছেন, জন্মসূত্রে নাগরিকত্ব আইন সংশোধন করে তাদেরও বেনাগরিক করে দিলেন। আর এর সাথে বিজেপি যেটা করলো, ওই এনআরসি করার জন্য আইন তৈরি করলো 14A ধারা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দেখুন, এই অনুপ্রবেশকারী ঘোষণা করে আর জন্মসূত্রে নাগরিকত্বের আইন সংশোধন করে কার্যত সমস্ত বাঙালি উদ্বাস্তুদের কিন্তু বেনাগরিক করা হলো, আর সেই সাথে করা হলো এনআরসি করার আইন, একই সাথে হলো। তাহলে আইনে এরা বেনাগরিক হয়ে গেল। আইনটা তো হয়েই গেল, আইনটা হয়েই গেল, জন্মসূত্রে নাগরিকত্বটাও হয়ে গেল, 21Bটাও হয়ে গেল 2003-এ, আর সেই সাথে হলো এনআরসি। তা এনআরসির আইন হলো, এনআরসি তো কার্যকরী হলো না। এনআরসিটা করতে গেলে 1 বছর 1.5 বছর টাইম লাগবে, কারণ যে সিস্টেম বলেছে আগে এনপিআর হবে, ওই জনগণনার মতো বাড়িতে বাড়িতে ঘুরে এনপিআরটা হবে, তাতে 6 মাস 9 মাস টাইম লাগবে। তারপরে সেটাকে ডাটাগুলো কালেকশান হলো, সেগুলো ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে নিতে, কম্পিউটারে ঢোকাতে, ইত্যাদি ইত্যাদি যা করতে, তা 6 মাস, বছরখানেক এনপিআরে লেগে গেল। আর তারপরে এনপিআর থেকে এনআরসি হলো। তাহলে এনআরসি হতে 1.5 বছর, 1.5-2 বছর লেগে যেতে পারে, কিন্তু বেনাগরিক করে দিল কিন্তু ওই দুটো আইনে। 21Bতে অনুপ্রবেশকারী করে দিল, আর জন্মসূত্রে নাগরিকত্বটাও কেড়ে নিল। এরপরে 1-2 বছরের মধ্যে এনআরসি হলো, সব নাম এনআরসি থেকে বাইরে পড়ে গেল, সবাই বেনাগরিক ঘোষিত হলো। এইটা 2003 সালে হলো। তো এই যে 2003 সালে এইটা হলো, যেটা 2004 সালের 3রা ডিসেম্বর থেকে কার্যকরী হয়েছে, তা এইটা যখন হলো, তখন এই পোস্টারটা, যেটা আমি আজকে বাড়ির সামনে দেখে এলাম, এই পোস্টারটা সেই সময় লাগানোর কথা ছিল না। আমি এই যে অসৎ উদ্দেশ্য কেন বলছি, অজুহাত কেন বলছি, এই পোস্টারটা সেই সময় লাগানোর কথা ছিল।
সেই সময় কোনো দল লাগিয়েছিল? সেই সময় কোনো দল আপত্তি করেছিল? কোনো দল আপত্তি করেনি। বরং এই যে পোস্টারটা আমার বাড়ির পাশে লাগিয়েছেন, যারা লাগিয়েছেন বলে আমার মনে হচ্ছে তারাই সেদিন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন। অর্থাৎ এই 3টে আইন যখন তৈরি হয়েছে, তখন যারা মন্ত্রী ছিলেন কেন্দ্রের, তারাই আজকে এই পোস্টারটা লাগাচ্ছেন। সন্দেহটা এই জায়গাতে হয়। আমি শুধু তাদের দোষ দিচ্ছি না। এই আইনটা করার সময় কংগ্রেসও কিন্তু ওয়াকআউট করেনি, ওরকমভাবে বিরোধিতা করেনি। সিপিএমও ওয়াকআউট করেনি, ওইরকমভাবে বিরোধিতা করেনি। হয়তো কিছু বলেছেন, আমি কথা বলে দেখেছি, তারা বলেছেন যে আমরা বলেছিলাম, কিন্তু আমরা সেভাবে সেটা জানি না, দেশবাসী সেটা সেভাবে জানে না। ওই রকম একটা নিয়ে যে বিরোধিতা করা, সেটা হয়নি। তো এইটা একটা বিষয় যে এনআরসির এই বিষয়গুলো ওই সময় কিন্তু হয়েছে যখন এরা কেউ আপত্তি করেনি। আজও কিন্তু 14 দ্বারা বাতিল করার কথা বলছেন না। এখন প্রশ্ন হলো যে এই আইনটা তৈরি হয়ে যাওয়ার পরে কি কি রেজাল্ট হয়েছিল সেটাও আপনাদের একটু মনে করে দিই। আপনাদের মনে আছে, মনে না থাকলেও আপনারা মনে করুন। আমরা বলেছি বারবার, ঠিক এই সময়ে বিজেপি আর বিজেডির গভর্নমেন্ট হয়েছিল উড়িষ্যায়। উড়িষ্যার মহাকালপাড়া ব্লক, কেন্দ্রপাড়া জেলা, ওই পারাদ্বীপের উল্টো পারে, যেখানে সেই সুপার সাইক্লোন হয়েছিল। সুপার সাইক্লোনের তাদের কোনো কাগজ নেই। 20-25 ফুট উঁচু হয়ে জল এসে ঢুকেছিল গ্রামের মধ্যে। আপনারা জানেন এটা, 90-এর দশকে। কোনো কাগজপত্র নেই। এইবারে বিজেপি বিজেডি যেহেতু তাদের কাগজপত্র নেই, সবই কিন্তু সেটেলমেন্ট পাওয়া উদ্বাস্তু এবং সবাই নমশূদ্র মতুয়া। তাদের মধ্যকার 1551 জনকে নোটিশ দিল যে 30 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। কিসের বলে? এই যে 2003 সালে যে আইন তৈরি হলো, এই আইনের বলে 2004-এর 3রা ডিসেম্বর কার্যকরী হলো। আর এই নোটিশগুলো হলো ওই ডিসেম্বর মাসের 23-24 তারিখ থেকে নোটিশ দেওয়া শুরু হলো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি দিলেন 1551টা নোটিশ। এটা হয়েছিল নবরঙ্গপুর জেলা, উড়িষ্যার। সেখানেও এই নোটিশ হয়েছিল। শুধু এই নোটিশ হয়নি, সেখান থেকে বেশ কিছু মানুষকে বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হয়েছিল। আমি সেসব তথ্য আগের ভিডিওতে আমি বলেছি, অনেক জায়গায় আমি লিখেছি, আমাদের বুকলেটও আছে। তাতে নাম ধাম দিয়ে আমরা এগুলো, আমাদের এই বুকলেট রয়েছে, আপনারা সেই বুকলেটটা দেখতে পারেন। এরকম বুকলেট একটা না, দেখতে পাচ্ছেন, এরকম বুকলেট ইংরেজিতেও করেছি আমরা, ওই তখন এমপি টেমপিদের দেওয়ার জন্যে, নন বেঙ্গলি এমপি যারা। এরকম বুকলেট আমরা 5-6টা করেছি। এখানে সমস্ত নাম ঠিকানা সবই আছে, কাদের কাদের পুশব্যাক করা হয়েছিল, কাদের কাদের নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের কপিও আপনাদের আমরা দেখিয়েছি, নোটিশের কপি আমাদের কাছে আছে, কিছু কপি আছে। 1551টা তো নেই, 5-10টা কপি আমাদের কাছে নমুনা হিসেবে আছে। পশ্চিমবাংলার খবর আপনারা জানেন, ঘুষ করাতে মানুষকে অ্যারেস্ট করেছিল বাংলাদেশি বলে। বলাগড়ে অ্যারেস্ট করেছিল, মেদিনীপুরের কেশপুরে অ্যারেস্ট করেছিল, যাত্রাপুর কৃষ্ণনগরে অ্যারেস্ট করেছিল, নদিয়ার রসুলপুর, আরও অনেকগুলো জায়গাতে প্রায় 300 মানুষকে অ্যারেস্ট করেছিল। জলপাইগুড়ির ময়নাগুড়ি, ধূপগুড়িতে অ্যারেস্ট করেছিল। এগুলো সব করেছিল। এটা কত সালের ঘটনা? 2005, 6, 7, 8, 9 পর্যন্তর ঘটনা বলছি। আমার কাছে সব কাগজপত্রের আনন্দবাজারের রিপোর্টগুলো আছে। আমার কাছে এরকম কিছু আছে, কিন্তু ঘটনা তো ঘটেছে আরও অনেক বেশি। আমি হয়তো আপনাদের এরকম 10-20টা ঘটনার কথা বলতে পারি, যেটা আমার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু ঘটনা ঘটেছে অনেক বেশি। তারপরে সেই সময়ে আমি একটা তথ্য কাল পরশু বলেছিলাম, একজ্যাক্ট নাম্বারটা বলতে পারিনি। একজ্যাক্ট নাম্বারটা হলো, সারা ভারতে 100 জনের মধ্যে ভোটার ছিলেন, মানে 100 জন মানুষ ভোটার হলো 67 জন। 100 জন মানুষ, তার মধ্যে ভোটার হলে 67 জন।
বাকিরা মাইনর ইত্যাদি ইত্যাদি। আর আমাদের বাংলাতে, পশ্চিম বাংলাতে 100 জন মানুষ ভোটার ছিল 58 জন, 9% কম, 67 আর 58। কি কারণ? কারণ বাংলাদেশ থেকে যে সমস্ত মানুষ আসছিল তাদের ভোটার তালিকায় নাম উঠছিল না। আপনারা জানেন তখন সিপিএম ওই তাদের যেভাবে বছর শেষে গিয়ে যখন ওই ভোটার তালিকা সংশোধন হয় 100 লোক পেছনে পেছনে করে 5 জনকে করে দেয়, এইসব হচ্ছিল। এই সমস্যাটা তৈরি হয়েছিল ওই 2003 সালে নাগরিকত্ব আইন সংশোধন হওয়ার পর। আপনারা জানেন 2006 সালে ওই শিবশৈলম বলে একজন নির্বাচন পর্যবেক্ষক, ওই সময়ে নামটা আপনাদের মনে আছে হয়তো, শিবশৈলম, 12,98,000 লোকের নাম কেটে দিয়েছিল। 2006 সালে যখন এই ভোটার তালিকার সংশোধন হচ্ছে, কত লোকের নাম কেটেছিল? 12,98,000 মানুষের নাম ভোটার তালিকা থেকে কেটে বাদ দেওয়া হয়েছিল, যার মধ্যে মূলত বাংলাদেশি অজুহাতে এদের নাম কাটা হয়েছিল। আমার কাছে পেপার কাটিং আছে, এটা 2006 সালের ঘটনা। আর আপনারা ওই সময় জানেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের নাম কেন ভোটার তালিকায় তোলা হচ্ছে, যার জন্যে পার্লামেন্টে হল্লাগল্লা করে এমপি পদ থেকে রিজাইন করেছিলেন। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে গাইঘাটাতে ভোটার তালিকা থেকে নাম কেটে বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের নাম কেটে বাদ দেওয়ার জন্য ডেপুটেশন দিয়েছে একের পর এক। তার একটা কপিও আমার কাছে আছে তৃণমূল কংগ্রেসের লেটার হেডে। এই সমস্তগুলো শুরু হয়েছিল, বন্ধ হলো কি করে? এইটা বন্ধ হলো কি করে? আজকে এই যে মানিক ফকির, দীপক ব্যাপারী, প্রসেনজিৎ বসু, নো কা নো এনআরসি, এরা সব দাবি করছেন যে তারাই সব আন্দোলন করেছেন। এই যে প্রক্রিয়া 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত শুরু হয়েছিল, এটা বন্ধ হলো কিসে? এইটা বন্ধ হলো ঠাকুরবাড়িতে 2টো অনশন, একবার 7 দিন, একবার 5 দিন। 84 বছরের বৃদ্ধ মতুয়ারাও এই 7 দিন অনশন আন্দোলনে অংশগ্রহণ করেছেন। 84 বছর বয়স, অনশনের 4 দিনের মাথায় মারা গেছেন। হরিবর মণ্ডল, এখানে গণপতিবাবু তখন মতুয়া মহাসংঘের সেক্রেটারি, তিনি অনশন করেছিলেন, তারও বয়স তখন 76-77। পাগল সনাতন, তার বয়স তখন 80 বছর, তিনি অনশন করেছিলেন। এবং তারা এই অনশনের কয়েকদিন পরে এক এক করে মারা গেলেন। আসলে এই অনশনের দখলটা তারা সহ্য করতে পারেননি। এবং এই সব আন্দোলনগুলো হচ্ছিল বলেই এই যে আরম্ভ হয়েছিল, আপনারা জানেন এটাতে এগুলো হয়েছিল কেন? ধরুন বলাগড়ে কে নালিশ করেছে? বলাগড়ে নালিশ করেছে নামটা তৃণমূলের নেতা শ্যামা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা, তিনি নালিশ করেছেন। ঘুষখোরায় নালিশ করেছিল সিপিএম। কেশপুরে সিপিএমের পঞ্চায়েত সমিতির সভাপতি অ্যারেস্ট হয়েছিলেন, কিষাণ সাহা। কারা কমপ্লেন করেছিলেন? তৃণমূল। জলপাইগুড়িতে কারা? ময়নাগুড়ি, ধূপগুড়িতে কমপ্লেন করেছিলেন কারা? করেছিল বিজেপি। এরা সবাই এইগুলো করেছে ওই তাদের দলীয় কোন্দলে। কিন্তু আলটিমেটলি তো উদ্বাস্তুরা, সাফারিংটা উদ্বাস্তুদের হয়েছে। এই সমস্ত শুরু হয়েছিল, বন্ধ হলো মতুয়াদের এই আন্দোলনের ফলে অনেকে যে ভাবছেন যে এই তো ভালোই, তো এমনি হয়নি। এই আন্দোলনটা যদি না হতো এতদিন কি হতো বুঝতে পারতেন। ওই আন্দোলনটা হয়েছিল বলে এখন কোনো দল আস্তে আস্তে কথাবার্তা ঘোরাতে লাইনে আসছে। ওই শেষ পর্যন্ত মতুয়ারা সবাই নাগরিক, যাদের ভোটার কার্ড, আধার কার্ড আছে। এই কথা বলতে বলতে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক, তারা এখন বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে সমর্থন করব।
আবার কালকের কাগজে দেখলাম এবার সমর্থন করা বাদ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা মানে ইন্ডিয়া জোট ক্ষমতায় গেলে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেব। কেন? এই আন্দোলনের একটা প্রত্যক্ষ পরোক্ষ প্রভাব আলটিমেটলি বন্ধ হলো 2010 সালের 28শে ডিসেম্বর কলকাতায় মতুয়াদের যে সেই ঐতিহাসিক জনসভা, লক্ষাধিক লোক জমায়েত হয়েছিল, সেই জনসভার পরে এই ধরপাকড়টা, এই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া ইত্যাদি ইত্যাদি বন্ধ হলো। আর আমি এ কথা বলছি, যারা অনেকে বলতে চাইছেন, অনেকে দাবি করছেন যে তারাই হচ্ছেন এগুলো করেছেন, আমি বলছি তা নয়। আমরা বহু মানুষ করেছি, বহু মতুয়া করেছেন, কিন্তু ওই যারা দাবি করছেন মানিক ফকির, অভিজিৎ বসু না কি বসু যেন বললাম, অভিজিৎ বসু নয়, প্রসেনজিৎ বসু, এরা 2020 সালের আগে এর মধ্যে ছিল না। আমি নিজে 7 দিন অনশন করেছি, আমি 5 দিন অনশন, এই দুটো অনশনই আমি অংশগ্রহণ করেছি। 2010 সালে 28শে ডিসেম্বর ঠাকুরবাড়ির সবাই তো আশীর্বাণী বললেন, তারা আশীর্বাণী পড়ে শোনালেন। ওই মতুয়াদের যারা 1 লক্ষ হলো, নাগরিকত্ব নিয়ে বক্তৃতাটা কে করলেন? একমাত্র আমি, একমাত্র বক্তা ছিলাম, এবং সেইটাই মতুয়া মহাসঙ্গে ঠিক হয়েছিল। ফলে আমি আপনাদের বলছি যে এই বিষয়টা আমি প্রথম থেকে আছি, জানি। আমার কথাগুলো আপনারা একটু, আমি সব কথা শুনতে হবে বলছি না, অন্তত একটু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন। এবং যদি মনে হয় যে কথাগুলোর মধ্যে যুক্তি আছে, তাহলে আপনারা সেই মতো একটু রিয়াক্ট করুন, আন্দোলনে নামার ডাক দিলে একটু আসুন। আমার জন্য বলছি না, আমরা মতুয়া আন্দোলনটা করছি, আমরা উদ্বাস্তু আন্দোলনটা করছি, আমরা উদ্বাস্তু মতুয়া, শুধু নমশূদ্র উদ্বাস্তু মতুয়া নয়, গোটা উদ্বাস্তু সমাজের স্বার্থে সবাই মিলে আসুন। অন্যরা যা বলছেন কেবলই ধান্দায় বলছেন। আমি সব পলিটিক্যাল পার্টির কথা বলছি, এখনও অবধি সোজা পথে কথা কেউ সেভাবে বলছেন না। ফলে এই যে কাজটা শুরু হয়েছে, আস্তে 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 এইগুলো আসছে। আজকে দেখুন, আজকে এরকম একটা পোস্টার হওয়ার কথা ছিল না, কারণ এই যে CAA 19 কা 19 কি বিজেপি আমাদের ভালোবেসে এই আইন করেছে? কি ভালোবেসে আইন করেছে? মতুয়াদের এই 15 বছর ধরে আন্দোলনের ফলে বিজেপি বাধ্য হয়েছে। বিজেপি তো অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল, সেই বিজেপি নিজেদের তৈরি করা আইন পরিবর্তন করে কা 19 করেছে, করে বলেছে হিন্দু এবং অন্যান্য আরও 5টা মোট 6টা সম্প্রদায় আর অনুপ্রবেশকারী নয়। এমনি এমনি করেনি, এটা মতুয়াদের আন্দোলনের ফলে হয়েছে। আজকে এটা হয়েছে, তা এইটাতে কা 19-এ এই যে অনুপ্রবেশকারী তকমা মুক্তিটা হলো, এইটার বিরোধিতা করার কি কারণ আছে? আজকে যারা বলছেন যে আমরা কা 19 বাতিল করব, তারা কি এটা বোঝেন যে কা 19 বাতিল করার মানে হলো সমস্ত হিন্দুরা যারা বাংলাদেশ থেকে এসেছেন, পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, তারা আবার আইনত অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন? এটা কি বোঝেন? কেন আপনারা এই কথা বলছেন? ঠিক আছে, আমরা প্রথম থেকে বলছি যে অনুপ্রবেশকারী তকমা মুক্তি হওয়াটা শেষ কথা নয়, এটা একটা পদক্ষেপ। ঠিক আছে, সেটা বিজেপি করেছে, বিজেপি এই অন্যায়টা করেছিল, অনুপ্রবেশকারী তকমা দিয়েছিল, আন্দোলনের ফলে আজকে বাধ্য হয়ে তারা তকমা মুক্তিটা করেছে। তারপরে যেটা নাগরিকত্বের দাবি, এবার সেই দাবিটা করতে হবে। এবং সেটা যে বিজেপি বলছে যে এই আইনে নাগরিকত্ব হয়ে যাবে, বলতে হবে এই আইনে নাগরিকত্ব হবে না। কেন হবে না সেটা বোঝাতে হবে, এবং সেটা বোঝানোর জন্য সবথেকে বড় হাতিয়ার বিজেপির তৈরি করা ওই যে জেপিসি রিপোর্ট, তাতেই বলেছে, বিজেপি সরকারই বলেছে যে ওই আইনে নাগরিকত্ব হবে না, বাঙালিরা নাগরিকত্ব পাবে না, পরিষ্কার করে বলেছে। আজকে এইটা বলার কথা। তা আজকে এই যে কাটা হয়েছে, এই কাটা আর ওই এনআরসিটাকে এক বন্ধনীতে ফেলার মানেটা কি? আসলে এরা এনআরসি বন্ধ করার কথা বলছে না, আসলে এরা কাটাকে বানচাল করে এই মতুয়া, উদ্বাস্তু, নমশূদ্র, এরা বোঝে না
তাদের আবার অনুপ্রবেশকারী করবার একটা চক্রান্ত তৈরি হয়েছে বলে আমার সন্দেহ হচ্ছে। আমি আপনাদের এই যে কথাগুলো বললাম, এই যে ব্যানারটা টাঙানো হয়েছে, এই ব্যানারটা পড়ে কিন্তু আমার ঠিক এইরকমই মনে হচ্ছে। ফলে এইটা আপনাদের একটু ভাববার জন্য, আমার কথা বিশ্বাস করার জন্য বলছি না। আমি বলছি, আমি কতগুলো কথা বললাম, হয়তো এলোমেলো বললাম, কারণ এইটা মানে একটা ইমোশন এসে যায়। যুক্তি গুছিয়ে বলা এটার হয় না যে এরা কি করছে এই লোকগুলোর জন্যে, এতটুকু দরদ দেয় এই মানুষগুলোর জন্য তাদের। ফলে আমি হয়তো একটু এলোমেলো বললাম, আপনারা একটু গুছিয়ে বিষয়টাকে ভাবুন, দেখবেন, বুঝতে পারবেন যে এদের মধ্যে একটা সততা, একটা অসততা, আমি সততা বলি, সততা অসততা, এইটা কাজ করছে। আপনাদের এইটা একটুখানি ভাববার জন্য আজকের এই ভিডিও। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমি আপনাদের অনুরোধ করব যে আমার ভিডিওটা আপনারা সবটা একটু শুনুন। মানে একটুখানি শুনলাম, বন্ধ করে দিলাম, এটা না করে ভিডিওটা পুরোটা শুনুন, কারণ বিষয়টা জানা দরকার, বোঝা দরকার। আর সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সাবস্ক্রাইব করছেন না, আর যাদের মনে হবে এটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার, আপনারা দয়া করে একটু শেয়ার করে দিন। বহু মানুষের কাছে তাহলে পৌঁছাবে, বিষয়টা জানতে পারবেন। কারণ এইটাই আর একমাত্র হাতিয়ার আমি যা দেখতে পাচ্ছি। কোনো পলিটিক্যাল পার্টি তো এইসব কথাগুলো বলছেন না। ফলে আমাদের কথাগুলো যাতে মানুষের কাছে পৌঁছায়, আপনারা একটু শেয়ার করুন। আপনাদের নমস্কার, ধন্যবাদ। বন্ধুরা, আমি দুঃখিত, আমি জাস্ট দুটো তিনটে বাক্য যেটা এই ভিডিওতে বলার দরকার ছিল সেটা বলতে ভুলে গেলাম। সেটা হলো এই, দেখেন, এই ডিটেনশন ক্যাম্পের ভয়টা আর পাওয়ার কোনো কারণ নেই। ডিটেনশন ক্যাম্প ভারতবর্ষে আগামী দিনে আর থাকছে না, এক। দু নম্বর হলো, এবং এই ডিটেনশন ক্যাম্প থাকছে না সেটাও কিন্তু এই মতুয়া উদ্বাস্তু তাদের এই আন্দোলনেরই ফসল। ভারতবর্ষে সর্বপ্রথম ডিটেনশন ক্যাম্প করার প্রস্তাব এসেছিল। আমি আপনাকে আনন্দবাজারের পেপার কাটিংটা বলে দিতে পারবো, যারা জানতে চাইবেন আমি দরকারে ছবি তুলে পাঠাতে পারবো, বা ডেটটা বলে দিতে পারবো। সেটা হচ্ছে পেট্রাপোলে, এবং তার জন্য কিন্তু কিছু টাকাও বরাদ্দ হয়ে গেছিলো। এইসব খবরগুলো আনন্দবাজারে বেরিয়েছিল। তখনও আসামে ডিটেনশন ক্যাম্প হয়নি। পরবর্তীকালে এই আন্দোলনটার জন্য কিন্তু এই ডিটেনশন ক্যাম্পগুলো আর এইদিকে মানে বাংলায় আর হয়নি। আর এই ডিটেনশন ক্যাম্প আগামী দিনে থাকবে না, এইটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এক নম্বর। ফলে এই যে ব্যানারে যে ভয়টা দিচ্ছেন ডিটেনশন ক্যাম্পের, এরকম আপনারা অযথা ভয় পাবেন না। কারণ আমি জানি যে একজন উদ্বাস্তু মানুষ, আমাদের প্রায় প্রতিবেশীরা সবাই বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু, আমাদের আত্মীয় স্বজন প্রায় সবাই। ফলে তারা কীরকম দুশ্চিন্তার মধ্যে বসবাস করছেন সেটা আমি জানি। সেই কারণে সত্যটুকু নিশ্চয়ই বলবো, বিপদের জায়গাটুকু মানুষকে সতর্ক করতে হবে। কিন্তু এই বাড়তি অকারণ ভয় দেওয়া, অযথা ভয় দেওয়ার কোনো কারণ নেই। ফলে ডিটেনশন ক্যাম্পের ভয়টা পাওয়ার কোনো কারণ নেই। আর দু নম্বর হলো যে এই COVID-19 হওয়ার জন্যে 2014 সালের আগে যারা এসেছেন তারা কিন্তু ভারতে আর অনুপ্রবেশকারী নন, তারা ভারতে এখন বৈধ বসবাসকারী। ফলে তাদের পুলিশে অ্যারেস্ট করার কোনো কারণ নেই। তারা হচ্ছেন ভারতে বৈধ বসবাসকারী কিন্তু বেনাগরিক। যাদের নাগরিকত্ব নেই তারা ভারতে বৈধ বসবাসকারী এবং বেনাগরিক, যদি তারা 2014 সালের আগে এসে থাকেন। আর এখনও পর্যন্ত 2014 সালের পরে যারা এসেছেন তারা কিন্তু ভারতে অবৈধ এবং বেনাগরিক। ফলে একটা প্রশ্ন আসবে যে এই 2014 পরে যারা এসেছেন তাদের তো পুলিশ অ্যারেস্ট করতে পারে। তাদের পুলিশ অ্যারেস্ট করতে পারে, অন্তত আইনে যেভাবে এখনও বলছে। কিন্তু এই অবস্থাটা থাকবে না। থাকবে না এই কারণে গুয়াহাটি হাইকোর্টের একটা রায়ের কথা আপনারা জানেন। সেখানে কিন্তু, এবং এই বিজেপি গভর্নমেন্টের যে পরিকল্পনা,
কারণ বাংলাদেশ তো নেবে না কাউকে, আলটিমেটলি তাদের এখানে এক ধরনের ওয়ার্ক পারমিট দিয়ে থাকার ব্যবস্থা করবে এবং কিছু অধিকার, ওই যেটা গুয়াহাটি হাইকোর্টে 13ই ডিসেম্বর বলেছে, থাকার অধিকার, মানে বাসস্থানের অধিকার, কাজের অধিকার, শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, এরকম 5টা অধিকারের কথা বলেছে। কার্ড হিসেবে আধার কার্ড থাকবে, তারপর প্যান কার্ড থাকবে এবং আলটিমেটলি 2014 সালের আগে এবং পরে যারা বেনাগরিক, যারা বৈধ বসবাসকারী, যারা অবৈধ বসবাসকারী, আমার ধারণা তাদের একটা এরকম একটা নীতি গভর্নমেন্ট ঘোষণা করবে। মানে আমি এটা বলছি, যদি কোনো কারণে আমাদের এই নাগরিকত্বের আন্দোলনটা 2-1 বছরের মধ্যে আমরা সাফল্য না পাই, কিন্তু আমার ধারণা সে পর্যন্ত যাবে না। আমরা নিশ্চিতভাবেই সমস্ত উদ্বাস্তুর নাগরিকত্ব আদায় করতে সক্ষম হব। কিন্তু আমি সবথেকে খারাপ অবস্থাটা বলছি, যদি সে নাগরিকত্ব এই পর্যন্ত যতদিন নাও হচ্ছে ততদিনও কিন্তু এই 2014 আগে পরে তাদের ডিটেনশন ক্যাম্পের ভয় নেই। এইটার জন্যে আপনাদের দুশ্চিন্তা করে মানে বিনিদ্র রাত্রি কাটাবার কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো আমার এই ভিডিওটার মধ্যে বলবো বলে ঠিক করেছিলাম, কিন্তু কোনোভাবে স্লিপ হয়ে গেছিলো, ফলে এই কথাগুলি আমি দেখি একটু এডিট করে এটা সেই কারণে জুড়ে দিলাম। ধন্যবাদ।